বিগত পর্বগুলিতে দর্শন কি এবং তা কিভাবে কাজ করে আর তা কোথায় কেন এবং কিভাবে জন্মলাভ করেছিল তা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি, কিন্তু এখন প্রথম দার্শনিকদের এবং তাদের কাজের সাথে পরিচিত হবার সময় এসেছে। অর্থাৎ প্রথম চিন্তাবিদরা কারা ছিলেন, তারা কি ধারণা প্রস্তাব করেছিলেন তা আলোচনা ও পর্যালোচনা করার সময় এসেছে। আজ আমরা মাইলেশিয়ান স্কুল অফ থটের দার্শনিকদের দিয়ে আমাদের আলোচনা শুরু করব। চলুন তবে শুরু করা যাক। ডেস্টিনেশন ফিলোসফি। আমি রাকবীর হাসান। তৃতীয় পর্ব, মাইলেশিয়ান স্কুল অফ থট। মাইলেশিয়ান স্কুল অফ থটের চিন্তাবিদরা, যারা আয়োনিক সাগরের উপকূলে, যা বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের অন্তর্গত মাইলেটাস নামক প্রাচীন গ্রিক নগরী, যা একসময় এশিয়া মাইনর নামে পরিচিত, সেখান থেকে এসেছেন এবং তারা অবশ্যই গ্রিক ভাষাভাষী ছিলেন। তারাই প্রথমে আমাদের পৃথিবী, তার প্রকৃতি এবং আমাদের চারপাশের বস্তু জগতের উৎস উদ্ঘাটনের চেষ্টা করেছেন। আজকের এই পর্বে আমরা প্রথম ফিলোসফিক্যাল স্কুল অর্থাৎ মাইলেশিয়ান স্কুল অফ থট বা মাইলেশিয়ান ফিলোসফিক্যাল স্কুল এবং তার তিনজন দার্শনিক থ্যালিস, অ্যানাক্সিমান্ডার এবং অ্যানাক্সিমেনিসকে নিয়ে আলোচনা করব। বলে রাখা ভালো, কনভেনশন অনুযায়ী পশ্চিমা দর্শনের ইতিহাস এই মাইলেশিয়ান স্কুল থেকে শুরু করা হয় এবং প্রথম দার্শনিক হিসেবে ধরা হয় থ্যালিসকে। তো প্রশ্ন হলো, কেন ঠিক মাইলেটাসেই প্রথম ফিলোসফিক্যাল স্কুল বিকাশ লাভ করলো? আমরা আগের পর্বেই দেখেছিলাম যে ফিলোসফির জন্ম এবং বিকাশে বণিক শ্রেণীর একটা বিশেষ ভূমিকা ছিল। মাইলেটাস ছিল এক উল্লেখযোগ্য নগর, যা বণিকদের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে অত্যন্ত বৈচিত্র্যময় এবং উদার সামাজিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। নগরটি গ্রিসের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে কিছুটা বিচ্ছিন্ন হলেও এর ভৌগোলিক অবস্থান এফেসাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নগর সমূহের কাছাকাছি অবস্থিত। এখানে তরুণ উদ্যমী এবং বিভিন্ন সংস্কৃতির সাথে মেলামেশা করে এমন সমাজ ছিল। বাণিজ্যিক নগরী ও উপনিবেশগুলো এই মুক্ত চিন্তার জন্য অত্যন্ত উর্বর ছিল, কারণ সেখানে কোনো কঠোর অভিজাত শ্রেণী বা রক্ষণশীলতা ছিল না। ফলে আরো মৌলিক ও নতুন ধারণা উন্মোচিত হতে পারত। নগরটি আশেপাশের শহরগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের সঙ্গে ক্রমাগত সংযোগের সুযোগ পেত, যা প্রশ্ন তোলার এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে সহজতর করত। যাই হোক, এই তিনজন চিন্তাবিদের, পুনরায় বলছি, থ্যালিস, অ্যানাক্সিমান্ডার এবং অ্যানাক্সিমেনিস, এর মধ্যে যে মিল তা হলো তারা সবাই একই নগর, একই পরিবেশ থেকে এসেছেন। কিন্তু আরো একটি উপাদান রয়েছে যা তাদের এবং অন্যান্য প্রাচীন দার্শনিকদের একই ব্র্যাকেট বন্দী করে, আর তা হলো তারা সবাই একটি সাধারণ প্রশ্ন নিয়ে অনুসন্ধান শুরু করেন। এই প্রশ্নটি সম্ভবত দর্শনের ইতিহাসের সবচেয়ে মৌলিক প্রশ্ন, যার উত্তর আমরা এখনো সম্পূর্ণভাবে পাইনি। আর সেটি হলো, বিশ্ব এবং মহাবিশ্বের উৎস কি, অর্থাৎ সবকিছু কোথা থেকে উদ্ভূত হয়েছে। মাইলেটাসের দার্শনিকেরা প্রশ্ন করেছিলেন, মহাবিশ্বের কি কোনো সূচনা আছে? আমাদের চারপাশে তাকালে আমরা একটি বিশ্ব দেখি যা নানা রকম জিনিসে ভরা, যা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আমি চারপাশে তাকালে দেখি এখন দিন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাত চলে আসবে, তারপর আবার দিন ও রাতের পালাক্রম। তেমনি ভাবে বিভিন্ন ঋতু পরিবর্তন হয়, শীতের পরে বসন্ত, বসন্তের পর গ্রীষ্ম, এভাবেই বছর যায়, সবকিছু পরিবর্তিত হয়। কিন্তু একই সাথে কিছু কিছু জিনিস আবার অপরিবর্তিতও থাকে। সবকিছু ক্ষয়সাধন হয়, পাহাড়, ঋতু, শহর, এমনকি মানুষেরও। কিন্তু একই সাথে সব পুনর্জন্ম লাভ করে। কিছু ক্ষেত্রে যতই পরিবর্তন হোক না কেন, তাদের মধ্যে একটি অভিন্নতা, একটি মিল রয়েছে যা সমগ্র বিশ্বকে একত্র করে। এবং এটাই খুঁজে বের করার চেষ্টা করেন মাইলেটাসের দার্শনিকরা। তারা প্রশ্ন করেন, এই পরিবর্তনের পেছনে কি আছে, এমন কিছু যা একরকম অপরিবর্তনীয়, একক, একমাত্র, যেটাকে তারা আর্কে বলে অভিহিত করেন। আর্কেই প্রথম দার্শনিকদের চিন্তাধারার মূল চাবিকাঠি ছিল। আজকের পর্বে এবং পরবর্তী পর্বগুলোতে আমরা দেখব যে সকল দার্শনিকই আর্কে অনুসন্ধান করবেন। আর্কে একটি গ্রিক শব্দ, যার অর্থ সাধারণত ফার্স্ট প্রিন্সিপাল, যাকে আমরা বাংলায় আদিমূল হিসেবে অনুবাদ করতে পারি। কিন্তু প্রাচীন এই চিন্তাবিদদের দৃষ্টিতে এর অন্তত দুটি অর্থ রয়েছে। আর্কে একদিক থেকে হলো সৃষ্টির মূল কারণ এবং অপরদিকে হলো সবকিছু বজায় রাখার মূল উপাদান। অর্থাৎ তারা বিশ্বাস করতেন যে যা কিছু আমাদের চোখে পড়ে, যা কিছু আছে, সবকিছুই একটি অভিন্ন একক ভিত্তির উপর নির্ভর করে, যা একদিকে সবকিছু সৃষ্টি করে, আবার অন্যদিকে যা সবকিছু জীবিত রেখেছে। এটি সেই উপাদান যা সবকিছুর সূচনা করেছিল, কিন্তু একই সাথে যা সবকিছু অস্তিত্বে বজায় রাখে। আমরা সাধারণত সৃষ্টিকর্তার সন্ধান করি। আমরা প্রশ্ন করি কিভাবে বিশ্ব উদ্ভূত হলো, এটা কি ঈশ্বর সৃষ্ট নাকি অন্য কিছু। আমরা জানতে চাই কি ছিল সেই সৃষ্টির মূল উপাদান। কিন্তু এই গ্রিকরা, এটা ঠিক যে তারা আদিমূল সম্পর্কে প্রশ্ন করত, কিন্তু এর পাশাপাশি তাদের বিশ্বাস ছিল যে এটি সংরক্ষক উপাদানও রয়েছে। অর্থাৎ পৃথিবী যে কারণে অস্তিত্বশীল, তার কারণ সেই উপাদান যা পৃথিবীর সূচনা করেছিল এবং তা বিলুপ্ত হয়নি, বরং তা পৃথিবীকে জীবিত রেখেছে। সুতরাং তারা আমাদের আজকের ঈশ্বরের মতো কোনো একক ব্যক্তিত্বের সন্ধানে ছিলেন না, বরং তারা এমন এক প্রাকৃতিক উপাদানের সন্ধানে ছিলেন যা সবকিছুর ভিত্তি, অর্থাৎ আর্কে হিসাবে কাজ করে।
এবং সাধারণভাবে এই ধারণা গ্রিক শব্দ ফিজিক্স এর সাথে নিবিড়ভাবে জড়িত, যার অর্থ প্রকৃতি। আমরা বিগত পর্বে দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে ফিজিক্স এর মূল অর্থ আরো জটিল ও বহুমাত্রিক। এটি এমন একটি ক্রিয়া থেকে উদ্ভূত যার অর্থ উৎপাদন, বৃদ্ধি বা বিকাশ করা। সুতরাং গ্রিকরা প্রকৃতিকে শুধুমাত্র গাছপালা, উদ্ভিদ বা মাঠ হিসেবে দেখত না। প্রকৃতি ছিল সেই উপাদান যা সবকিছু উৎপন্ন করে, সৃষ্টির মূল উপাদান। এভাবেই ফিজিক্স ও আর্কে এর ধারণা একে অপরের সাথে মিলেমিশে যায়। যদি আর্কে, যা সৃষ্টি ও সংরক্ষণ উভয়েরই মূল উপাদান, তা একটি প্রাকৃতিক উপাদান না হয়, তাহলে তা কি প্রকৃতির অধীনে পড়বে? কিন্তু প্রকৃতিকে যদি আমরা সেই অর্থে গ্রহণ করি যা সৃষ্টি করে, উৎপাদন করে এবং বিকশিত হয়, তাহলে আমাদের বলতে হবে যে এই দুই ধারণার মাঝে ঘনিষ্ঠ মিল রয়েছে। যখন আমরা মহাবিশ্বের উৎসের কথা ভাবি, আমরা হিগস বোসন কণা, দেবতা বা এমন কোনো কিছুর সন্ধান করি। তেমনি প্রাচীন গ্রিকরা প্রকৃতির মধ্যে এমন কিছু উপাদান খুঁজে বের করার চেষ্টা করতেন। বিশেষ করে প্রাচীন দার্শনিকগণ প্রকৃতির সঙ্গে যুক্ত একটি উপাদানের সন্ধানে ছিলেন। তাই এই পডকাস্টে আমাদের সঙ্গে থাকবে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ধারণা, আর্কে এবং ফিজিক্স। কিন্তু এর সাথে সাথে আমাদের আরো তিনটি জটিল ধারণার সাথে পরিচিত হতে হবে। তিনটি বিশাল শব্দ যা এই প্রাচীন দার্শনিকদের চিন্তাভাবনাকে আরো পরিষ্কার করে তুলে ধরতে সাহায্য করে। এগুলো হলো মনিজম, হাইলোজোইজম এবং প্যান্থেইজম। কারণ মাইলেটাসের দার্শনিকেরা ছিলেন মনিস্ট, হাইলোজোইস্ট এবং প্যান্থেইস্ট। এই শব্দগুলোর মানে আমরা খুব দ্রুতই জানব। এই ধারণাগুলো ভবিষ্যতেও কাজে আসবে যখন আমরা আধুনিক এবং এনলাইটমেন্ট যুগের দার্শনিকদের কথা বলবো। মনিজম মানে একতা বা একত্ব। এই দার্শনিকেরা বিশ্বাস করতেন পৃথিবী জটিল, বহুমাত্রিক হলেও তা মূলত একটি অভিন্নতা বা একত্বের প্রতিচ্ছবি। সবকিছুতে একটি অভিন্ন প্রকৃতির ধারণা নিহিত আছে, অর্থাৎ মহাবিশ্বের বহুমাত্রিকতার পিছনে একটি একক উপাদান আছে। আর এই ধারণাই দর্শনে মনিজম নামে পরিচিত। হাইলোজোইজম এর অর্থ একটু জটিল। এর মূল ধারণা হলো প্রতিটি পদার্থের মধ্যে একটি জীবন্ত শক্তি রয়েছে যাকে তা গতিশীল করে তোলে। এই মতবাদের অনুসারী দার্শনিকরা বিশ্বাস করতেন যে পদার্থ কখনো সম্পূর্ণ স্থির বা নিষ্ক্রিয় থাকে না, বরং সবকিছুতে কিছু না কিছু জীবনের শক্তি বিদ্যমান থাকে। এমনকি আমাদের চারপাশের পাথর, কংক্রিট বা প্লাস্টিকও জীবন্ত, যদিও আমাদের চোখে তা স্পষ্ট নয়। এমনকি আধুনিক রসায়নও বলে পাথরে ইলেকট্রনরা বিচরণ করে, যা এটা ইঙ্গিত করে যে পদার্থে একটি গতি বা শক্তি বিরাজমান। প্যান্থেইজম ধারণা অনুযায়ী বিশ্বের সৃষ্টিকর্তা নিজেই পৃথিবীর অংশ, অর্থাৎ সেই সৃষ্টির মূল উপাদানটি পৃথিবীর বাইরে নয়, বরং ভিতরে নিহিত। প্যান্থেইজম বলে সবই ঈশ্বর, যেখানে প্যান একটি গ্রিক শব্দ, তার মানে সবকিছু, এবং থেওস আরেকটি গ্রিক শব্দ, যার মানে হচ্ছে ঈশ্বর। এখানে ঈশ্বর আমাদের চর্চিত বর্তমান ধর্মসমূহের ঈশ্বরের মতো কোনো একক সত্তা নয়, বরং ঈশ্বর হলো সেই সৃষ্টি এবং জীবনদায়ক শক্তি যা সবকিছু উৎপন্ন ও বজায় রাখে। এটাই সর্বাধিক ব্যবহৃত ধারণা, যা ভবিষ্যতে আমাদের সঙ্গী হবে। এভাবে এই প্রাচীন দার্শনিকরা বিশ্বাস করতেন যে এই আর্কে ঈশ্বরের সমতুল্য, তবে আমাদের পরিচিত ঈশ্বরের মতো নয়। তাদের মতে ঈশ্বর হলো এক শক্তি, এক প্রাকৃতিক উপাদান যা সবকিছুতে অন্তর্নিহিত। এতগুলো কথা বলতে হলো কারণ এগুলো ছাড়া আমাদের যাত্রা শুরু করা সম্ভবপর ছিল না। তো আসুন আমরা এই তিনজন দার্শনিকদের নিয়ে আমাদের আজকের যে মূল আলোচনা তা শুরু করি। প্রথমে থেলিস, যিনি কনভেনশন অনুযায়ী প্রথম দার্শনিক হিসেবে বিবেচিত হন, যা আমি আগেই বলেছি। তিনি খ্রিস্টপূর্ব 625 সালে জন্মগ্রহণ করেন এবং সম্ভবত খ্রিস্টপূর্ব 548 সালে মৃত্যুবরণ করেন। এই তারিখগুলো আনুমানিক, কারণ এত প্রাচীন ব্যক্তিদের সম্পর্কে সঠিকভাবে তথ্য দেয়া সম্ভব নয়, কারণ তাদের সম্পর্কে তথ্য খুবই সীমিত। তবু আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি 6ষ্ঠ শতকে মাইলেটাসে বাস করতেন এবং তার সময় তিনি যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধিমান হিসেবে খ্যাত ছিলেন। থেলিস শুধু দার্শনিক ছিলেন না, বরং রাজনীতিবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞও ছিলেন। কিংবদন্তি অনুযায়ী তিনি রাজনীতিতে বিভিন্ন উপনিবেশকে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তিনি একটি বিখ্যাত সূর্যগ্রহণের পূর্বাভাস করেছিলেন, যা একটি যুদ্ধ থামাতে সাহায্য করেছিল। গণিতজ্ঞ হিসেবে থেলিসের নামানুসারে 5টি থিওরেম বা উপপাদ্য রয়েছে বলে আমরা জানতে পারি। যদিও এগুলো থেলিসই আবিষ্কার করেছিলেন কিনা তা আমরা হরফ করে বলতে পারি না, কারণ ওই সময় জ্ঞানী হিসেবে খ্যাত ব্যক্তিদেরই বিশেষ আবিষ্কার সমূহের ক্রেডিট দেওয়া হতো। এটা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রেও সত্য। যখন আমরা পিথাগোরিয়ান স্কুল নিয়ে আলোচনা করব তখন আমরা এটি দেখব। একটি কিংবদন্তি অনুযায়ী থেলিস এতটাই আকাশের বিষয়গুলোতে মগ্ন ছিলেন যে হাঁটার সময় তিনি মাটিতে দেখতেন না এবং তিনি প্রায়ই পড়ে যেতেন। এমনকি একবার তিনি পড়ে গিয়ে একটি কূপে পড়ে যান এবং মানুষের হাসির পাত্রে পরিণত হন, কারণ তিনি আকাশের বিষয়গুলোর প্রতি যতটা মনোযোগী ছিলেন, বাস্তব জীবনের সাধারণ বিষয়গুলোর প্রতি ততটাই ছিল অসতর্ক। এই গল্পটি আমরা প্লেটোর কাছ থেকে শুনতে পাই, যিনি দার্শনিককে এমন একজন মানুষ হিসেবে দেখেন যিনি উচ্চমার্গীয় বিষয় নিয়ে কথা বলতে বিশেষজ্ঞ হলেও দৈনন্দিন জীবনের সাধারণ বাস্তবিক বিষয়গুলোতে ততটা দক্ষ নন। আরেকটি জনপ্রিয় কিংবদন্তি আছে যা এরিস্টটল বর্ণনা করেছেন, কিন্তু তা প্লেটোর থেকে সম্পূর্ণ বিপরীত। এরিস্টটল বলেন থেলিস বরং জগৎ সংসারে এতটাই দক্ষ ছিলেন যে তিনি তার ঋতু পূর্বাভাস ও আকাশের বিষয়ে অধ্যয়নকে কাজে লাগিয়ে জলপাইয়ের বাম্পার ফসলের পূর্বাভাস পান। এরপর তিনি মাইলেটাসের সমস্ত জলপাই তেল তৈরির কল অল্প দামে ভাড়া নেন এবং প্রচুর ফলনের পরে উচ্চ দামে এগুলো নতুন করে ভাড়া দেন। এরিস্টটলের এই বর্ণনা থেলিসকে একটি অন্যরকম দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে।
একজন বাস্তববাদী দার্শনিক যিনি তার জ্ঞানকে প্রায়োগিক কাজে ব্যবহার করে নিজের অর্থনৈতিক অবস্থাও উন্নত করেন। সম্ভবত প্লেটো ও অ্যারিস্টটলের এই দুটি গল্পই কিংবদন্তি, যার সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। তবে এটা নিশ্চিত যে এ থেকে আমরা দার্শনিক সম্পর্কে তাদের নিজ নিজ ধারণা কি রকম, যা হোক, কিংবদন্তিগুলো সম্পর্কে আমরা নিশ্চিত না হলেও গুরুত্বপূর্ণ হলো থেলিসের চিন্তাধারা কি ছিল তা আমরা বিভিন্ন দার্শনিক, বিশেষ করে অ্যারিস্টটলের মাধ্যমে জানতে পারি। থেলিস কিছু লিখেছিলেন কিনা তা আমরা জানি না, কারণ তার কোনো লেখাই আমাদের কাছে নাই। থেলিস প্রশ্ন করেছিলেন আর্কে কি। তিনি সৃষ্টি ও সংরক্ষণের সেই মূল উপাদানটি খুঁজে বের করার চেষ্টা করেন এবং তা পানি বলে চিহ্নিত করেন। তার মতে পানি হচ্ছে সবকিছুর মূল উপাদান, যা জীবন দেয় এবং সবকিছুকে জীবিত রাখে। সবকিছু পানিতে জন্মগ্রহণ করে এবং শেষ পর্যন্ত পানিতে ফিরে যায়। যদিও আজকের দৃষ্টিতে এই ধারণাটি কিছুটা সরল মনে হতে পারে, তবু এর একটি যৌক্তিক ভিত্তি রয়েছে। তার মতে পৃথিবীও পানিতে ভাসমান। আপাত দৃষ্টিতে এটা সরল মনে হলেও যদি আমরা একটু ভাবি তাহলে দেখব যে বিজ্ঞানও বলে যে জীবনের শুরুতেই আর্দ্রতা অপরিহার্য। শিশুর জন্ম, বাচ্চা যে মাতৃগর্ভ থেকে আসে, তা সবই পানির মাঝে ঘটে। বীজ যদি সঠিক পরিমাণে পানি না পায় তবে তা মারা যায়। আমরা খাদ্য ছাড়া বেশ কিছুদিন বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া বাঁচতে পারি না। তাই পানি সত্যি জীবনের মৌলিক উপাদান এবং সম্ভবত থেলিস সেই থেকেই এই উপসংহার টানেন যে পানি সবকিছুর মূল উপাদান। থেলিস হলেন এই মাইলেশিয়ান দার্শনিক ত্রয়ীর প্রথম ব্যক্তি। এরপর আসেন অ্যানাক্সিমান্ডার, যিনি থেলিসের সমকালীন, যদিও প্রায় 15 বছরের ছোট। সাধারণত অ্যানাক্সিমান্ডারের জন্ম খ্রিস্টপূর্ব 611 সালে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব 547 সালে বলে উল্লেখ করা হয়। তাই বলা যায় থেলিস ও অ্যানাক্সিমান্ডার প্রায় সমকালীন ছিলেন। তবে অ্যানাক্সিমান্ডার তুলনামূলকভাবে যুবক ছিলেন এবং সম্ভবত থেলিসের শিষ্য ছিলেন। তিনি অনেক ক্ষেত্রে একজন সর্বজ্ঞ ছিলেন। রাজনীতিবিদ, দার্শনিক, ভূগোল, জ্যোতির্বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে তার অনেক অবদান রয়েছে। অ্যানাক্সিমান্ডার একটি দার্শনিক গ্রন্থ রচনা করেছিলেন যার শিরোনাম ছিল পেরিফিজিওস, যার অর্থ অন নেচার বা প্রকৃতির উপর। বলে রাখি যে এটি একটি কমন শিরোনাম। 8 জন প্রাচীন দার্শনিক এই একই শিরোনামে বই লিখেছেন। যাই হোক, আমরা জানি যে তিনি কিছুটা লিখেছেন, যদিও তা খুব সামান্য আকারে আমাদের কাছে পৌঁছেছে। উল্লেখযোগ্য বিষয় হলো তিনি লিখেছেন গদ্য আকারে। পরবর্তী পর্বগুলোতে আমরা দেখব যে অনেক প্রাচীন দার্শনিক কাব্যের ছন্দে লিখেছেন। অ্যানাক্সিমান্ডারের গদ্যের লেখাকে গবেষকরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখেন, একটি প্রচেষ্টা যার মাধ্যমে তিনি এমন একটি ভাষা খুঁজতে চেয়েছিলেন যা পুরনো পৌরাণিক ভাব থেকে একটু পৃথক, আরও বাস্তব এবং যুক্তিপূর্ণ। অ্যানাক্সিমান্ডার থেলিসের ধারণাকে অতিক্রম করে যান। তিনি বিশ্বাস করতেন যে অবশ্যই একটি মূল উপাদান খুঁজে বের করা উচিত, কিন্তু তিনি এটাও মনে করতেন যে সেই উপাদানটি পানির মতো কোনো প্রাকৃতিক উপাদান হতে পারে না। কারণ যদি আমরা বলি যে পানি হচ্ছে আর্কে, তবে আমরা অন্যান্য উপাদান যেমন বায়ু, মাটি ও আগুনের উদ্ভব কিভাবে ব্যাখ্যা করব? যদি আমরা বলি সবকিছু পানি থেকে উদ্ভূত, তাহলে কিভাবে আগুন, যা সাধারণত পানির বিপরীত, যা আগুন নেভায়, তার জন্ম হলো? আর সবকিছু যদি পানি থেকেই আসে, তাহলে পানি কোথা থেকে আসলো? তাই অ্যানাক্সিমান্ডারের মতে আর্কে কোনো প্রাকৃতিক উপাদানের মধ্য থেকে হতে পারে না, বরং এটি এমন একটি উপাদান হওয়া উচিত যা প্রাকৃতিক উপাদান সমূহের পূর্বেই বিদ্যমান ছিল। তাহলে প্রশ্ন হলো সেই আর্কে কি হতে পারে? অ্যানাক্সিমান্ডার এমন একটি উপাদান বেছে নেন যাকে তিনি অ্যাপেইরন বলে অভিহিত করেন। অ্যাপেইরন শব্দের অর্থ হলো অসীম ও অনির্দিষ্ট, অর্থাৎ আর্কে কোনো সুস্পষ্ট প্রাকৃতিক উপাদান নয়। এটি একটি অস্পষ্ট, অনির্দিষ্ট, অসংজ্ঞায়িত উপাদান যেখানে সবকিছু মিশে গেছে কিন্তু কোনো কিছুই স্পষ্টভাবে পৃথক নয়। এবং এই অ্যাপেইরন অবশ্যই অসীম, কারণ সৃষ্টির জন্য এমন কিছু প্রয়োজন যা অসীম, স্থান ও কালের সীমানার বাইরে। স্থান, কাল, বিশ্ব এবং অন্যান্য যাবতীয় বস্তু সবকিছুই এই অ্যাপেইরন থেকে উদ্ভূত। অ্যাপেইরন সময় ও স্থানের দ্বারা আবদ্ধ নয়, এটি চিরস্থায়ী, অসীম। এটি এক প্রকার দেবতাদের মতো অমর, অবিনাশী এবং প্রাথমিক বিশৃঙ্খলা যা সর্বদাই ছিল এবং যার মাঝে সবকিছু আবার ফিরে যাবে। অ্যানাক্সিমান্ডারের মতে আমাদের পৃথিবী কেবল এই অ্যাপেইরনের অবদান। এটা এমন এক সৃষ্টি যার সঙ্গে সর্বদা সংযোগ বজায় থাকে, কারণ একদিন সবকিছু অ্যাপেইরনের মধ্যেই মিলেমিশে যাবে। অ্যানাক্সিমান্ডার আরও ব্যাখ্যা করার চেষ্টা করেন কিভাবে অ্যাপেইরন থেকে বিশ্ব উদ্ভূত হয়। তার মতে অ্যাপেইরন শুধু স্থির নয়, বরং চিরন্তন গতিশীল। এটি একটি দ্রুত ঘূর্ণায়মান গতি। এটি এমন একটি ঘূর্ণায়মান প্রক্রিয়া যার দ্বারা অ্যাপেইরন থেকে বস্তুসমূহ ছিটকে বের হয়ে আসে, আর এটা এমন একটা নিয়ম অনুযায়ী ঘটে যাকে তিনি বলেন বিচ্ছেদের আইন। কিন্তু অ্যাপেইরন থেকে বের হওয়া জিনিস পদার্থ কখনোই একা বের হয়ে আসে না, বরং তারা সবসময় জোড়ায় জোড়ায় বের হয়। অর্থাৎ অ্যাপেইরনে তারা গড়ে ওঠে, তারপর হঠাৎ করে জোড়া জোড়া হয়ে বের হয়ে আসে, আবার গতি নেয়, তারপর আবার দুটি উদ্ভূত হয়। এভাবে এই জোড়াগুলো, যা আসলে বিপরীত বস্তুর জোড়া, যেমন আলো ও অন্ধকার, সাদা ও কালো, আর্দ্র ও শুষ্ক, ক্রমাগতভাবে উদ্ভূত হয়। তবে এই বিপরীত জোড়াগুলো কেবল আমাদের বিশ্বকে রূপ দেয় না, বরং এরা নিজেদের মধ্যে চিরস্থায়ী সংঘর্ষে লিপ্ত থাকে। উদাহরণস্বরূপ দিন ও রাতের সম্পর্ক।
দিন ও রাত একই সাথে উদ্ভূত হলেও তারা পরস্পরের বিরোধী। যেমন সূর্যোদয়ের সময় দিন রাতকে পরাজিত করে, তবে সে আধিপত্য চিরস্থায়ী নয়, কারণ রাত পরে আবার উদয় হয় দিনকে পরাজিত করে। এইভাবে তারা একে অপরকে ধ্বংস করে ফেলে, একটি চক্র যা কখনো থামে না। সবকিছু শেষ পর্যন্ত অ্যাপিরনের মধ্যে মিলেমিশে যায়। বিচ্ছেদকালে তারা যে অন্যায্য আচরণ করে তাদের সেই পাপ মুছে যায়। অ্যানাক্সিমান্ডারের এই ব্যাখ্যাটা কিছুটা কাব্যময়, কিছুটা ধর্মীয় স্বাদ বহন করে, যেখানে ন্যায় বিচার ও ক্ষমার ধারণা আছে। তিনি বিশ্বাস করতেন বিপরীত জিনিসগুলোর এই সংঘর্ষে একে অপরের প্রতি অন্যায় করা হয়, কিন্তু শেষে সব ভুল মাফ হয়ে যায় এবং পুনরায় তারা অ্যাপেইরনে গিয়ে মিলেমিশে যায়। এতে ধর্মীয় প্রভাব স্পষ্ট, কারণ তার চিন্তাভাবনায় প্রাচীন যুগের বেশ প্রভাব রয়েছে। বিপরীত বস্তুসমূহের এই সংঘর্ষের ধারণা পরে আধুনিক যুগে এসেও আমরা দেখতে পাবো। এছাড়া অ্যানাক্সিমান্ডারই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন আমাদের বিশ্বই একমাত্র বিশ্ব নয়, আরো অনেক অসংখ্য বিশ্ব থাকতে পারে। এছাড়াও তিনি প্রথম জীবনচক্রের ধারণা দিয়েছিলেন, বলেছেন সবকিছুর একটি চক্র আছে যা ক্রমাগত নবজন্ম ও ধ্বংসের মধ্য দিয়ে যায়। আর তিনি প্রথম উল্লেখ করেছিলেন যে পৃথিবী সম্ভবত কোনো কিছু দ্বারা ধারণকৃত নয়, অর্থাৎ এটি শূন্যে ভাসছে। থেলিস যেমন পানিতে পৃথিবী ভাসমান বলেছিলেন, অনেক পুরনো মিথ ও কিংবদন্তিতে পৃথিবীকে প্রাণবন্ত প্রাণী বা অন্য কোনো কিছু ধরে আছে বলে ধারণা করা হয়। কিন্তু অ্যানাক্সিমান্ডারই প্রথম বলেছিলেন যে পৃথিবী কোনো বাহ্যিক সমর্থন ছাড়াই ভাসমান রয়েছে। একভাবে এটি নিউটনের মধ্যাকর্ষ ধারণার পূর্বাভাস দেয়, যদিও তা অনেক সরল। তবে সংক্ষেপে বলতে গেলে এখানে একটি প্রাথমিক অন্তর্দৃষ্টি আছে, যদিও কথা বলাটা উল্লেখযোগ্য যে অ্যানাক্সিমান্ডারের মতে আমাদের গ্রহ গোলাকার নয়, বরং নলাকার বা সিলিন্ড্রিক্যাল ছিল, এবং সম্ভবত তিনিই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর একটি ম্যাপ এঁকেছিলেন। আর তিনিই প্রথম বিবর্তনবাদ ধারণার একটি সূক্ষ্ম ঝলকও দেখান, কারণ তিনি মনে করতেন যে মানুষ অন্যান্য প্রাণী থেকে উদ্ভূত, অর্থাৎ তারা আজকের রূপে পৃথিবীতে হাজির হননি। তার মতে মানুষ প্রাথমিকভাবে মাছের ভেতরে জন্ম নিয়েছিল এবং পরিপূর্ণ আকার লাভ করার পর তা পৃথিবীতে নিক্ষিপ্ত হয় এবং সেখানে তাদের বসবাস শুরু হয়। নিশ্চয়ই এ ব্যাখ্যাটি কিছুটা মিথের মতো শোনায়, কিন্তু মূলত তাতে একটি অন্তর্দৃষ্টি নিহিত আছে যে জীবন পানিতে জন্ম নিয়েছিল, যেমনটা থেলিসও মনে করতেন। আজকের বিজ্ঞানের কথা অনুযায়ী জীবজন্তুরা ধীরে ধীরে পানি থেকে ভূমিতে স্থানান্তরিত হয়ে উন্নত হয়েছে, আর এটাই অ্যানাক্সিমান্ডারের ধারণা। অ্যানাক্সিমেনিস হলেন দার্শনিক ত্রয়ীর মধ্যকার শেষ ব্যক্তি, যিনি সম্ভবত অ্যানাক্সিমান্ডারের শিষ্য। তার জন্ম খ্রিস্টপূর্ব 586 সালে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব 528 সালে। অ্যানাক্সিমেনিসের জীবনের ব্যাপারে তথ্য খুবই সীমিত। আমরা জানি যে তিনিও একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনিও গদ্য আকারে লিখেছিলেন, এবং অ্যানাক্সিমান্ডারের তুলনায় তার ভাষা কিছুটা সহজ ছিল। আর তার শিরোনামও ছিল পেরিফিজিউস, যার অর্থ অন্যাচার বা প্রকৃতির উপর, যেমনটা আমরা আগেই দেখেছি। আমাদের কাছে তার লেখার কয়েকটি খণ্ডাংশ রয়েছে, যা অনুসারে আমরা বলতে পারি যে অ্যানাক্সিমেনিস সেই দার্শনিক যিনি থেলিস ও অ্যানাক্সিমান্ডারের চিন্তাধারার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। তিনি অ্যানাক্সিমান্ডারের শিষ্য, তবে থেলিসের তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। তিনি উভয়ের মধ্যে একটি সমঝোতা খুঁজতে চান। তার মতে আর্কে হলো বায়ু, অর্থাৎ এটি একটি প্রাকৃতিক উপাদান। অ্যানাক্সিমেনিসের মতে বায়ু অসীম। তিনি অ্যানাক্সিমান্ডার থেকে অসীমের ধারণা আর থেলিস থেকে প্রাকৃতিক উপাদানের ধারণা গ্রহণ করেন। অন্যদিকে অ্যানাক্সিমেনিস আরও ব্যাখ্যা করার চেষ্টা করেন কিভাবে বাকি উপাদানগুলো বায়ু থেকে উদ্ভূত হয়েছে, এবং এর মাধ্যমে তিনি থেলিসের তত্ত্ব সম্পর্কে অ্যানাক্সিমান্ডারের সম্ভাব্য সমালোচনারও উত্তর দেন। সেই সমালোচনাগুলোর উত্তর দেখার আগে একথা বলতেই হবে যে অ্যানাক্সিমেনিসের মতে বায়ু সারা বিশ্বে সঞ্চালিত হয়, আর সারা বিশ্ব নিজেই এক প্রকার জীবন্ত জীব যা সেই বায়ুতে শ্বাস নেয়। বায়ু হলো সৃষ্টির মূল উপাদান। বায়ু থেকেই সবকিছু উদ্ভূত হয়েছে এবং যা সবকিছুকে জীবিত রাখে, কারণ সবকিছু বায়ু দ্বারা শ্বাস নেয়। এক অর্থে বায়ু একটি জীবনী শক্তি, যা গ্রিকরা নিউমা বলে ডাকত, অর্থাৎ এমন এক বায়ু যা জীবন দেয়, দেহকে প্রাণবন্ত করে এবং স্পষ্টতই মানুষের জীবনের পেছনে কাজ করে, হতে পারে আত্মা বা সাইকে রূপে। কিন্তু এই বায়ু সমগ্র বিশ্বকে, এমনকি অজীব বস্তু পাথর যা এক অর্থে শ্বাস নেয়, উদ্ভিদ ও প্রাণীকে জীবন দেয়। মানুষও শ্বাস নেয়। তবে প্রশ্ন হলো বায়ু কিভাবে অন্যান্য উপাদানগুলোকে উদ্ভূত করে। বায়ু থেকে কিভাবে অন্যান্য উপাদানগুলো উদ্ভূত হয়। অ্যানাক্সিমেনিস এভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন বায়ু যখন পাতলা হয়ে যায় তখন তা আগুনে পরিণত হয়। যদিও তার ব্যাখ্যা কিছুটা সরল, কিছুটা সাধারণ, আমরা ভালোভাবেই জানি আগুন জ্বালানোর জন্য প্রকৃতপক্ষে বায়ুর প্রয়োজন। তারপর তিনি আরো বলেন যখন বায়ু ঘন হয়ে যায় তখন তা মেঘে রূপান্তরিত হয়। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি পৃথিবীকে প্রাণবন্ত করে তোলে এবং সেই অনুযায়ী মাটির মধ্যেও পাথরের উদ্ভব ঘটে। অর্থাৎ বায়ু সবকিছুর জন্য দায়ী। একদিকে আগুন, অপরদিকে জল, সরাসরি মাটিও, এবং এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে যান্ত্রিক নিয়মের উপর ভিত্তি করে চলে। বায়ু কোনো দৈব উপাদান নয় বা কোনো চিন্তাশীল ঈশ্বরও নয় যিনি সৃষ্টি করতে চান, বা এমনও নয় যে বায়ু নিজে চিন্তা করে ও সৃষ্টি করতে চায়। বরং বায়ু সবকিছু সৃষ্টি করে এমন কারণেই যেগুলোকে আজ হয়তো আমরা বলবো জলবায়ুগত প্রাকৃতিক নিয়ম বা যান্ত্রিক কারণে। অর্থাৎ এখানে কোনো উদ্দেশ্য, কোনো ইচ্ছা বা কোনো পছন্দ নেই। সবকিছু প্রাকৃতিক ও জলবায়ুর নিয়মের উপর নির্ভর করে ঘটে।
এছাড়াও শেষ কথাটি বলতেই হয়, বায়ু, যা আমি আগেই বলেছি যে অ্যানাক্সিমেনিসের ধারণা ছিল বায়ু হচ্ছে অসীম, তাই অ্যানাক্সিমেনিস স্বীকার করেন যে অসীম সংখ্যক বিশ্ব থাকতে পারে। যদি বায়ু অসীম হয় তবে তা অসীম সংখ্যক বিশ্বকে জন্ম দিতে পারে, এবং তাই আমাদের বিশ্ব, আমাদের পৃথিবী একমাত্র নয়, সম্ভবত আর অন্যান্য বিশ্ব থাকতে পারে, যেমনটা অ্যানাক্সিমান্ডার পূর্বেই ইঙ্গিত করেছিলেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এদের প্রতিটি দার্শনিকদের সম্পর্কে বলার মতো আমাদের কাছে তথ্য খুবই কম, আমাদের কাছে শুধুমাত্র কিছু রেফারেন্স আছে, তাই এই দার্শনিকদের বর্ণনা আমাদের কিছুটা সংক্ষিপ্তভাবেই করতে হলো। তবে যেমন দেখছেন, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসতে শুরু করেছে। আমাদের বিশ্বের উৎস কি? বস্তু জগতের সবকিছু কোথা থেকে শুরু হয়েছে? বস্তু জগতের মধ্যে যদি কোনো মৌলিক উপাদান থাকে, যদি কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক উপাদান থাকে যা সবকিছুকে ব্যাখ্যা করে, যা হয়তো পানি, বায়ু বা অ্যাপেরন। কিছু দর্শন যা প্রকৃতির নির্দিষ্ট উপাদানের উপর ভিত্তি করে, আবার অ্যানাক্সিমান্ডারের দর্শন বিশেষ এক বিমূর্ত অদৃশ্য উপাদানের ধারণা দেয়। আমাদের যাত্রা যত সামনে এগোবে ততই দেখব কিভাবে এই প্রাথমিক অন্তর্দৃষ্টি সমূহ ধীরে ধীরে একটি আরো জটিল ও আকর্ষণীয় দার্শনিক ধারণা গড়ে তোলে। পরবর্তী চতুর্থ পর্বে আমরা পিথাগোরিয়ানদের নিয়ে আলোচনা করব। এটি আরেকটি দার্শনিক স্কুল বা ঘরানা, যার প্রভাব প্রাচীন যুগে যেমন ছিল, আধুনিক যুগেও ব্যাপক। কারণ মনে রাখবেন, আধুনিক পদার্থবিজ্ঞান, উদাহরণস্বরূপ গ্যালিলিও, পিথাগোরিয়ানদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। তবে এ বিষয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। আমার এই পডকাস্টের অন্যান্য পর্বগুলো আপনারা প্রচলিত সব প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, অ্যাপল পডকাস্ট, অ্যামাজন মিউজিক, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে শুনতে পারবেন। আবার দেখা হবে ডেস্টিনেশন ফিলোসফির পরবর্তী পর্বে, এবং যারা এতক্ষণ ধরে আমার আলোচনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।